অনভিজ্ঞতা দেখা যাচ্ছে। কারণ কি? কারণ হলে একসময় তারেক সাহেবকেও একসময় তারা বহিষ্কার করে দিবে। আমি এটা মিডিয়াতে এটা বলছি। এর আগে যেমন আমি বলছি ইলেকশন হবে না, কারণ ইলেকশন হবে না বলছি, তারপরে ইয়েকে বিএনপিকে সতর্ক করাতে, সচেতন করাতে তারা চাপ সৃষ্টি করছে। ইউনূস সাহেব 180 দিনের যে ইয়ে রাখছিল সেগুলিতে সরে আসছে। আমার কথা কিন্তু মিথ্যা হয় নাই। আমি এর আগে বলছিলাম বেগম জিয়া আর কোনোদিনও প্রধানমন্ত্রী হবে না, ক্ষমতা থাকতে, এবং মন্ত্রী মিনিস্টার এদের অনেকে জানে, এরা বলছে যে আমি আমি এদের নাম এই ইতিপূর্বে আমি অনেকবার, যারা দর্শক শ্রোতা দেখছেন তারা দেখছেন আমার বক্তব্যটা আমি কি বলছিলাম। হ্যাঁ, এখনো আর্কাইভে আছে, আপনারা দেখতে পারেন এগুলি। আমি এগুলি হাসিনা থাকতে যে কথা বলছি, খালেদা জিয়া থাকতে বলছি, খালেদা জিয়া আর কোনোদিন ক্ষমতা আসবে না। খালেদা জিয়া ক্ষমতা থাকতে এবং হাড্ডি গুটি থাকবে না এই কথা বলছি। পরবর্তীতে তারেক সাহেবের কী হয়েছে এটা আমরা সবাই জানি। তো এখন তাহলে এত কিছু হওয়ার পরে তারেক সাহেবকে কনফিউজ করে বলতেছে যে আপনি যদি ক্ষমতা আসতেন, আমরা শেয়ার সামনে রাখতেছে, আর কতগুলি শর্ত দিচ্ছে তারা, যারা আগে পার্সেজ হয়ে আছে রয়ের কাছে। আমরা শ্রীলঙ্কার ঘটনাও জানি, আমরা কারা কি করছে এটা সব জানি আমরা। এখন আমরা এগুলি বললে ব্যক্তিগতভাবে একটা ইয়ে হয়ে যায়। তো এখন এইগুলি করার পরে এই পৃথিবীর কোথাও আছে যে পতিত গভর্নমেন্টের কোনো লোককে সরকারে আনে না, কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। কারণ তাইলে তো যারা ইলেকশন করবে তারা বিভিন্নভাবে ওই গভর্নমেন্টকে জয় করার চেষ্টা করবে, জয় করে তারা পরবর্তীকালে মন্ত্রী মিনিস্টার এটা সেটা নিবে। এই জন্য চিফ জাস্টিসের কোনো কোম্পানির কোনো অফার গ্রহণ করতে পারবে না, কোনো সরকারি অফার গ্রহণ করতে পারবে না। রিটায়ার হওয়ার পরে রিটায়ার লাইফে সে ইয়ে করবে, যদি নেয় তাহলে সে একটা রায় দিয়ে দিবে, কোনো একটা সম্পত্তি রায় দিয়ে ওর ওখানে সিইও হয়ে যাবে। সেই জন্য এইগুলি শর্ত থাকে কিছু, যে যারা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের কোনো পরবর্তী গভর্নমেন্ট কোনো অফার গ্রহণ করতে পারবে না। সেখানে এটা বিএনপি ব্যতিক্রম হইয়া, বিএনপি যখন ছিল তখন খলিলের বিরুদ্ধে কথা বলছে, এখন তারা খলিলকে রাখছে। এখন আবার ইউনূস সাহেবের অথবা ইয়েকে রাখার চিন্তা করতেছে তারা, তাদের অনেক ডেডিকেটেড লোক আছে তাদেরকে, যার পরিপ্রেক্ষিতে এখন এখন শ্যাম রাখি না কুল রাখি বিএনপি এখন দেরি করতেছে। এই কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে ওইটা। তো এখন এইসব ঘটনা হয়েছে, খলিল কিন্তু দেখলো যে তারপরে যে সবার একটা রোষ সৃষ্টি হচ্ছে, সেই জন্য জনগণের কাছে সে আসল বাস্তবতাটা ফাঁস করে দিছে। এখন এটা গেলো এক। 2 নম্বর হলো রেদওয়ানা যেটা করছে, রেদওয়ানা এগুলি তো আগের থেকে তারা রয়ের এজেন্ট, রয়ের এজেন্ট, তারা ক্ষমতা থাকতে তারা বলে না, এখন কেন বলতেছে? এখন ইমিডিয়েটলি বিএনপি যদি তাদের সঠিক থাকে, দেশপ্রেম থাকে, তাহলে তারা কাস্টডিতে আনা উচিত। কারণ সে আসছে নিরপেক্ষ ইলেকশন দিতে, সে বলতেছে একটা পার্টিকে আসছে দিই নাই আমি, আর কোনো সাক্ষীর প্রয়োজন না, তার সাক্ষীতে সে আসামি হয়ে যায়, তাকে ইমিডিয়েটলি কাস্টডিতে নেওয়া দরকার। আছে ব্রিগেডিয়ার সাকোয়াতের চাকরি গেছে রেশন চুরির জন্য, তাকে তত্ত্বাবধায়ক আনা হয়েছে। সেবারে সেই ইলেকশন কমিশনের কমিশনার ছিল, তাহলে কমিশনার থাকে, তার বিআই ছিল চিফ ইলেকশন কমিশনার। ওই সময় সে 1% ভোটের আগে ভোট, এটা সে অনির্বাচিত লোক হইয়া একজন সরকারি কর্মচারী হইয়া সে এই শর্ত জোড়াই দিছে, এখন এই শর্তটা উঠায় নাই। এখন কালকে যদি ইউনূস সাহেব ইলেকশন করতে যায় তাহলে তার 1% ভোটের আগে ভোট করতে হবে। আবার যদি কেউ একটা ওই যে আমাদের নূর সাহেবের মতো, বিভি নূরের মতো ওইরকম একটা পার্টি করলে, স্বামী স্ত্রী দুজনে নোট করলে, তাহলে আর কিছুই লাগবে না। তাহলে এই যে ডিসক্রিমিনেশন করা হয়েছে, এগুলো এখনো পরিবর্তন নাই। বিরাট স্বাগতের সময় যে ইভিএম কেনা হয়েছে 4.5 কোটি টাকার, একটাও কাজ করে না, সেগুলি কোনো তদন্ত হয় নাই। এখন তারা এসে বলতেছে কি আমাদের ইয়ে করছে, আপনার ইউনূস সাহেব ডিসিশন দিত বাইরে থেকে, শুনে ক্যাবিনেটে কোনো ডিসিশন দিত না। এটা তো রাষ্ট্রদ্রোহী কথা। তাহলে তুমি পদত্যাগ করো না কেন? এখন তুমি হালুয়া রুটি সব খাইয়া এখন তুমি আসে এইসব কথা বলছো। রেদওয়ানা ওই তাই করতেছে। তাহলে তুমি যদি দেশপ্রেমিক হইতা, তুমি এখন বলতেছো কেন? তখন তুমি পদত্যাগ করতে, ওটার প্রতিবাদী স্বরূপ। তাহলে আজকে তোমার বিশ্বাস হিসেবে আমরা সবাই সেলিউট করতাম। ধন্যবাদ।